বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে থেকে আমাকে শুনছ, সবাইকে আজকের পাঠে স্বাগত। আমি আজকে আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। পিথাগোরাসের উপপাদ্য অনেক কঠিন না শিক্ষার্থী বন্ধুরা, একদম সহজ। আমি ধাপে ধাপে পিথাগোরাসের উপপাদ্যটি তোমাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রথমে আমি জেনে নেই যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাকে কি কি জিনিস জানতে হবে। তোমাকে জানতে হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কাকে বলে, তোমাকে জানতে হবে সমকোণী ত্রিভুজ কিভাবে আঁকতে হয়, তোমাকে জানতে হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটি এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, কিভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়। তাহলে চলো আমরা এই প্রাথমিক বিষয়গুলো আগে একটু দেখি। প্রথমেই একটু এখানে খেয়াল করে দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। কিন্তু তোমাদের বইতে এই উচ্চতা শব্দটা পরিবর্তন করে এখানে লিখেছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তোমরা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব লিখতে পারো, আবার উচ্চতাও লিখতে পারো। এটি চিত্রের কারণে এই শব্দটা ভিন্ন হয়। চিত্র যেভাবে অঙ্কন করে সে অঙ্কনের উপর ভিত্তি করে এই শব্দটা পরিবর্তন হয়। তোমার পাঠ্য বইতে আমরা যখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, তখন সেখানে যে চিত্রটা ব্যবহার করা হয়েছে সেটি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উল্লেখ করা হয়েছে। আমরা সেভাবেই উল্লেখ করব, আমি বলে দিলাম। আবার বহু নির্বাচনী প্রশ্ন যখন অ্যান্সার করবে, তখন অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যে উচ্চতা শব্দটি দেওয়া থাকে, তখন বুঝবে যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাই হলো উচ্চতা। আশা করি সবাই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছে। তারপরে দেখব যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহুর স্কয়ার। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ক্ষেত্রফল হবে এ স্কয়ার বর্গ একক। এইটুকু অংশ যদি তোমরা জানো এবং সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি কোনটা সেটি যদি তুমি জানো, তাহলে আশা করি পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে কোনো সমস্যা হবে না। আমি ধরে নিলাম যে এখানে একটি সমকোণী ত্রিভুজ আছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বিকোণ হলো সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণের বিপরীত যেই বাহুটা থাকে সেই বাহুটার নাম হলো অতিভুজ। সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকে সেই বাহুটা হলো অতিভুজ। আর এখানে মোটামুটি এবি এবং বিসি যেটা আছে সেটি একটিকে লম্ব আর একটিকে ভূমি ধরব। এখন প্রশ্ন হতে পারে যে আমি কোনটিকে লম্ব ধরব আর কোনটিকে ভূমি ধরব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইতে যে পাঠ্য বইতে যেটুকু আলোচনা আছে তাতে লম্ব এবং ভূমি আলাদা করার কোনো প্রয়োজন নেই। এটি নবম দশম শ্রেণীতে যখন তোমরা যাবে তখন সেখানে লম্ব এবং ভূমি কোনটা সেটা আলাদা করার প্রসঙ্গ আসে। এখানে তোমার এই বিষয়টা জানার দরকার নেই। যে জিনিসটা আপাতত আমাকে না জানলে হচ্ছে, সেই জিনিসটা শুধু শুধু মাথায় নিয়ে একটু ঝামেলা পাকিয়ে লাভ নেই। তুমি লম্ব বিসি ভূমি এবি অথবা লম্ব এবি ভূমি বিসি তুমি একটি ধরলেই তোমার হিসাব সঠিক হয়ে যাবে। তারপরে আসো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু
ভূমি ইন্টু উচ্চতা, এটি তোমরা অনেক ছোট ক্লাস থেকে বহুবার পড়ে আসছো। তাহলে চলো এবার তোমাদের পাঠ্য বইতে পিথাগোরাসের যে উপপাদ্যটা দেওয়া আছে সেই উপপাদ্যের পিথাগোরাস কি বলতে চেয়েছেন একটু বুঝে আসি। মনে করো এখানে যে চিত্রটা এঁকেছি মোটামুটি এটি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো এটি, এটি হলো এসি হলো অতিভুজ। পিথাগোরাস বলেছেন যদি তুমি অতিভুজের উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করো সেটির ক্ষেত্রফল যত হবে, অতিভুজের উপর আমি যদি বর্গক্ষেত্র অঙ্কন করি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি স্কয়ার। অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে কি হবে, একটা হবে এবি স্কয়ার আর একটা হবে বিসি স্কয়ার। তাহলে পিথাগোরাস বলেছেন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকা হয় সে দুটির ক্ষেত্রফল একসাথে যদি যোগ করা হয় তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এখন তুমি তোমার পাঠ্য বইতে দেখবে যে পিথাগোরাসের উপপাদ্যটা লেখা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আশা করি সাধারণ নির্বাচন অনুযায়ী তুমি বিশেষ নির্বাচনটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এবার চলো আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে, তোমাদের পাঠ্য বইতে একাধিক প্রমাণ দেওয়া আছে, আমরা কোন প্রমাণটা করব? তোমাদের পাঠ্য বইতে একাধিক প্রমাণ দেওয়া আছে, আমরা কোন প্রমাণটা করব? কোন প্রমাণটা করলে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সহজ হবে এবং আমরা সহজেই বুঝতে পারবো সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে কিভাবে দিতে হবে। সেজন্য আমি দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের যে উপপাদ্যটা প্রমাণ করা আছে আমি সেটি প্রমাণ করার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আমাদের হিসাবের সুবিধার্থে এই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমি এবি বাহুটাকে যদি সি ধরে নেই, বিসি বাহুটাকে আমি যদি এ ধরে নেই এবং এসি বাহুটাকে আমি যদি ভি ধরে নেই তাহলে আমাকে লিখতে হবে, ধরি যে AC equal to AC equal to C, BC equal to A এবং সরি এটা AB হবে, AB equal to C, BC equal to A এবং AC equal to B। আমি এটা আমার হিসাবের সুবিধার জন্য, প্রমাণের সুবিধার জন্য ধরে নিয়েছি। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি যদি এটা না ধরি তাহলে কি অঙ্ক হবে, তাহলে কি আমার সূত্র প্রমাণ হবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই হবে। এটা ধরার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি না ধরেও পারো। আমি বোঝানোর সুবিধার্থে, তোমাকে বোঝানোর সুবিধার্থে তোমার পাঠ্য বই আছে সেজন্য আমি বলে দিচ্ছি, তুমি না লিখলে কোনো প্রবলেম নেই। এবার দেখো আমি যদি এই যে এখানে যে এবিসি সমকোণী ত্রিভুজটা আছে এই সমকোণী ত্রিভুজটাকে আমি যদি একটু বিসি বাহুটাকে সামনের দিকে একটু বর্ধিত করে দিলাম, বিসি বাহুটাকে সামনের দিকে একটু বর্ধিত করে দিলাম, কি পর্যন্ত বর্ধিত করলাম? মনে করি সেটি ডি পর্যন্ত বর্ধিত করলাম। ডি পর্যন্ত বর্ধিত করলে এটিকে এমনভাবে করব, একটু টেকনিক্যালি এমনভাবে করব যেন এটি সি এর সমান হয়, এটি যেন সি এর সমান হয়। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটি যেন AB ইকুয়াল টু CD ইকুয়াল টু সি হয়, এমনভাবে আমি এটিকে অঙ্কন করব, সামনের দিকে বর্ধিত করব। এখন এই যে বিডি পেয়েছি, এই বিডি এর ডি বিন্দুতে আমি যদি আরেকটি লম্ব অঙ্কন করি, বিডি এর ডি বিন্দুতে
আমি যদি একটি লম্ব অঙ্কন করি, একটি লম্ব অঙ্কন করলাম, নাম দিলাম সেটার ই, তাহলে কি হবে বর্ণনাটা? বিডি এর ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি, ডিই লম্ব অঙ্কন করি, এটা হলো লম্বের চিহ্ন। ডিই লম্ব অঙ্কন করি, এই ডিইটা এমন ভাবে লম্ব অঙ্কন করব যেন সেটার থেকে এর সমান হয়, এ বাহুর সমান যাতে হয়, অর্থাৎ বিসি ইকুয়াল টু ইডি, বিসি এর সমান যাতে ইডিটা হয় এমন ভাবে অঙ্কন করব। তারপর সি এবং ই একসাথে যোগ করে দেব, সি এবং ই একসাথে যোগ করে দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এখানে কয়টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে, এই দুটি সমকোণী ত্রিভুজ, আমি এখন এই দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। আমরা প্রথম ধাপে এই দুটি সমকোণী ত্রিভুজ যে সর্বসম সেটি আমরা প্রমাণ করব। দেখো, এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে, এই দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে বি কোণ, এখানে হলো বি কোণ 90 ডিগ্রি, এখানে হলো ডি কোণ 90 ডিগ্রি, এই দুটি কোণ 90 ডিগ্রি করে, এবং বিসি বাহুর সমান করে অঙ্কন করেছি ইডি বাহু, বিসি ইকুয়াল টু এঁকেছি ইডি বাহু, এটি এ বাহুর সমান। আবার এবি বাহুর সমান করে, এবি বাহুর সমান করে এঁকেছিলাম সিডি বাহু, সিডি বাহু সমান হলো সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি এই ত্রিভুজের দুটি বাহু আর একটি কোণ, এই ত্রিভুজের দুটি বাহু আর একটি কোণ মিলে গেছে। তাহলে ত্রিভুজ সর্বসম হওয়ার যে শর্ত, সেই শর্ত, একটা শর্ত সে পূর্ণ করে, সেটি হলো কোন ত্রিভুজের দুই বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি ই। এটি একদম সহজ পদ্ধতিতে আমরা প্রমাণ করে ফেলেছি। এখন দেখো, এই দুটি ত্রিভুজ যখনই সর্বসম হলো, তখন এই ত্রিভুজের যে এবিসি ত্রিভুজের যে বড় একটা বাহু ছিল, সেই বড় বাহুটা সিডিই ত্রিভুজের বড় বাহুর সমান হওয়ার কথা। কারণ এখানে এই ত্রিভুজের যে সবচেয়ে বড় বাহুটা, সেই সবচেয়ে বড় বাহুটা এই ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুর সমান হওয়ার কথা না, বা মধ্যম বাহুর সমান হওয়ার কথা না। তাহলে এই ত্রিভুজের বড় বাহুটা হবে এই ত্রিভুজের বড় বাহুর সমান। তাহলে এই ত্রিভুজের বড় বাহু হলো এসি, এসি কে আমি ধরেছি বি, তাহলে সিই, সিই এই বাহুটা হবে বি এর সমান, এই বাহুটা হবে বি এর সমান। এখন এই বাহুটা যদি সিই, এই বাহুটা যদি বি এর সমান হয়, এখানে আছে সি, বি এবং সি এর দুটি বাহুর মাঝখানে একটি কোণ আছে, এই কোণ, এটাকে আমি একটু মার্ক করলাম। এখানে বি এবং সি এর মাঝখানের কোণ কোনটি? সেটি হলো এ কোণটি, এটি হলো এ কোণ। তাহলে এই দুটি কোণ সমান হবে। বাহুদ্বয় বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ দুটি, বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ, এখানেও বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই কোণ দুটি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে, এখানে লিখতে পারি কোণ বি, কোণ বি এ
সি ইকুয়াল টু কোণ ই সি ডি। ই সি ডি এই দুটি আমি লিখতে পারি। আরেকটু লিখেছি বড় বাহু সমান বড় বাহু, তাহলে আমি এখানে লিখব এসি ইকুয়াল টু সি ই। এখন এই ত্রিভুজটা যেহেতু এই ত্রিভুজের সাথে সর্বসম হয়ে গেল, কাজে এই ত্রিভুজের সকল বাহুর সাথে পর্যায়ক্রমে মিলে যাবে, সকল কোণের সাথে পরিমাপে মিলে যাবে। বি কোণ ডি কোণের সাথে মিলেছে, এ কোণ সি কোণের সাথে মিলেছে, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে এখানে এসিবি, এই কোণটা অবশ্যই ই কোণের সাথে মিলবে। এখন তুমি যদি এখানে সেই কথাটা উল্লেখ করতে চাও যে কোণ এসিবি, কোণ দেখা যাচ্ছে, কোণ এসিবি ইকুয়াল টু এসিবি ইকুয়াল টু হবে সিইডি। সিইডি তুমি এই কথাটি যদি এখানে উল্লেখ করতে চাও তাহলে কি তোমার উপপাদ্য ভুল হয়ে যাবে কিনা? না শিক্ষার্থী বন্ধুরা, সেটি অবশ্যই ভুল হবে না, কিন্তু যে পদ্ধতিতে এখানে প্রমাণ করা হয়েছে সেখানে এটি লেখার প্রয়োজন হয় না, কারণ এখানে যে টেকনিক অবলম্বন করা হয়েছে সেই টেকনিকে এটি লেখার প্রয়োজন হয় না। তুমি যদি ভুলবশত লিখে ফেলো, মন খারাপ করার কিছু নেই, তোমার উপপাদ্য ভুল হবে না, একদম কারেক্ট উত্তর হয়ে যাবে। আশা করি বিষয়টা তোমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এবার চলো আমরা আর একটু ভিন্ন দিকে খেয়াল করি। এটি একটি স্টেপ, তুমি যখন স্টেপ বাই স্টেপ মনে রাখবে, এটিকে 1 নাম্বার স্টেপ হিসাবে মনে রাখবে যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটিকে আমাকে প্রথমে সর্বসম প্রমাণ করতে হবে। আমরা পরবর্তী স্টেপে যাব, যে পরবর্তী স্টেপে আমি যদি 2 নাম্বার স্টেপে যাই তাহলে দেখব এবি বাহুটা বিডি বাহুর উপরে লম্ব। এবি বাহুটা বিডি বাহুর উপরে লম্ব, আবার ইডি বাহুটা এই বিডি বাহুর উপরে লম্ব। এই দুটি বাহু যদি বিডি বাহুর উপরে লম্ব হয় তাহলে অবশ্যই এবি আর ইডি সমান্তরাল হবে। এবি এবং ইডি সমান্তরাল হবে, তাহলে আমরা লিখতে পারবো যে এবি লম্ব বিডি এবং ইডি যেহেতু লম্ব হলো বিডি, তাহলে আমরা বলতে পারবো যে এবি সমান্তরাল ইডি, এটি সমান্তরালের চিহ্ন। তাহলে আমরা বলতে পারবো কি যে এডি সমান্তরাল হবে ইডি। আর এটি যদি সমান্তরাল হয় এবং চিত্রটা মাঝখানে দেখতে একটু অসুন্দর লাগে, সেটি যদি আমি পূর্ণ করে দেই তাহলে এখানে যে চিত্রটি এখন সুন্দর আকার ধারণ করেছে সেটি হবে এ বি ডি ই। এই চতুর্ভুজটি হবে একটি ট্রাপিজিয়াম। তুমি অবশ্যই ট্রাপিজিয়ামের সংজ্ঞার মধ্যে পড়েছো যে দুটি বাহু সমান্তরাল থাকবে, অর্থাৎ এক জোড়া বাহু সমান্তরাল থাকবে আর অন্য দুটি বাহু অসমান্তরাল থাকবে, কিন্তু কোনো বাহুই সমান হবে না। আশা করি বিষয়টা বুঝতে আর কোথাও কোনো প্রবলেম তোমাদের নেই। আমরা এখানে প্রমাণ করেছি যে এবিসিডি একটি ট্রাপিজিয়াম। এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। এখন একটু খেয়াল করে দেখো, আমরা এখন 3 নাম্বার স্টেপে চলে যাব। আমরা এখন 3 নাম্বার স্টেপে করব। 3 নাম্বার স্টেপে আমরা যেটা করব সেটি হলো, এটি চিত্র না দেখিয়ে বলছি, দেখো এটি একটি সরল রেখা। এই সরল রেখার উপরে যদি একটা কোণ উৎপন্ন হয়, এখানে যে কোণ দুটি উৎপন্ন হয়েছে এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখানে কোণ যদি 3টি উৎপন্ন হয় তাহলে 3টি কোণের যোগফলই হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে চলো এবার আমরা চিত্রের দিকে খেয়াল করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করো যে আমরা পূর্বে লিখেছিলাম যে এ কোণ
আর সি কোণ সমান, এ কোণ এবং সি কোণ সমান, আর বি কোণ এবং ডি কোণ সমান। তাহলে অবশিষ্ট যে কোণটা আছে, আমরা এখানে আরেকটু জিনিস বলে নেই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটে কোণ যদি আমি একসাথে যোগ করি সেটি 180 ডিগ্রি হবে, দুই সমকোণ হবে। আবার সি ডি ই যেই ত্রিভুজ আছে সেই ত্রিভুজের তিনটা কোণ যদি একসাথে যোগ করি সেটিও 180 ডিগ্রি হবে। আবার এখানে যে বিষয়টা উল্লেখ করেছি, যদি সরল রেখার উপরের কোনো বিন্দুতে দুইটা বা তিনটা কোণ যদি উৎপন্ন হয় তাহলে সেগুলোর যোগফল দুই সমকোণ হবে। তাহলে এবার দেখো, আমরা মূল প্রসঙ্গে চলে আসি। আমি যদি এখানে লিখি কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি, একটু খেয়াল করো, এ সি বি এ সি বি প্লাস বি এ সি বি এ সি, এই দুটি কোণ, এটি এবং এটি, এই দুটি কোণ একসাথে যোগ করলে এক সমকোণ হবে। কেন এক সমকোণ হবে? যেহেতু এবিসি ত্রিভুজের তিনটি কোণ একসাথে যোগ করলে দুই সমকোণ হয়, এখানে যেহেতু একটি কোণ একাই এক সমকোণ, তাহলে অবশিষ্ট দুটি কোণ একসাথে যোগ করলে দুই সমকোণ হবে, এক সমকোণ হবে। আবার সি ডি ই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এখানে যে কোণ আছে সেটি হলো এক সমকোণ, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে সেই কোণটি যোগ করলে এক সমকোণ হবে। আমরা এখানে তাহলে লিখতে পারি এ সি বি এ সি বি প্লাস ই সি ডি। এটি আমরা কেন লিখতে পারি? এ সি বি প্লাস ই সি ডি এটি সমান এক সমকোণ, আমরা কেন লিখতে পারি? দেখো, আমি যদি এখানে যে কোণটি আছে সেই কোণটি, এটিকে যদি আমি 1 নাম্বার দ্বারা চিহ্নিত করি তাহলে এটি হবে 1 নাম্বার কোণ, এটি হবে 1 নাম্বার কোণ। কেন? কারণ এটি আমি আগে প্রমাণ করেছি যে এই কোণ আর এই কোণ সমান। এবার খেয়াল করো যে এই এবিসি ত্রিভুজের তিনটি কোণ একসাথে যোগ করলে হবে দুই সমকোণ, তাহলে এটি এককভাবে এক সমকোণ, তাহলে এটি আর এটি যোগ করলে এক সমকোণ হবে, এই দুইটি একসাথে যোগ করলে এক সমকোণ হবে। এই 1 নাম্বার কোণটাই এখানে চলে গেল, এই 1 নাম্বার কোণের সমান হলো এটা ই সি ডি। তাহলে আমি এই বিএসি এর পরিবর্তে বিএসি এর পরিবর্তে আমি ইসিডি কোণটা লিখতে পারি। আশা করি পরিষ্কারভাবে সবাই বুঝতে পেরেছ। গুড। এবার আসো যে এখান থেকে এ পর্যন্ত আমি একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো, এখান থেকে এ পর্যন্ত এখানে কোণ আছে তিনটি, 1 2 3, এখানে তিনটি কোণ আছে। আমরা বলেছি এই কোণ আর এই কোণ, এই দুটি কোণ একসাথে যোগ করলে হবে এক সমকোণ। দুটি কোণ একসাথে যোগ করলে কত হবে? এক সমকোণ। দুটি কোণ একসাথে যোগ করলে হবে এক সমকোণ। তাহলে এখান থেকে পুরাটা হবে দুই সমকোণ। তাহলে অবশ্যই মাঝখানের যে অংশটা আছে এখান থেকে এখানের যে কোণের পরিমাণটা আছে এটা অবশ্যই এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে যে কোণটা আছে সেটি কত হলো? এক সমকোণ বা 90 ডিগ্রি হলো। তাহলে আমি লিখতে পারবো কোণ এসিবি এসিই কোণ এসিই ইকুয়াল টু এক সমকোণ। এসিই ইকুয়াল টু হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজ
ACE একটি সমকোণী ত্রিভুজ। ACE একটি সমকোণী ত্রিভুজ। তাহলে A B D E এখানে যে ট্রাপিজিয়ামটি আছে সেই ট্রাপিজিয়ামটি মোট তিনটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। মোট তিনটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। চলো এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে সেটি আমরা দেখে আসি। দেখো, আমি এখানে যে বিশেষ নির্বাচনটা লিখেছিলাম সেটি আমি একটু উপরে নোট করে রাখি আমার লেখার সুবিধার্থে। AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো সাইড করে নোট করে রাখলাম, পরের আলোচনার সুবিধা হবে। এখন দেখো, এখানে ট্রাপিজিয়াম ক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল ট্রাপিজিয়াম ক্ষেত্র ABDE এর ক্ষেত্রফল সমান কত হবে? ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল আমি একটু সংক্ষিপ্ত লিখলাম। ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র CDE এর ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র CDE এর ক্ষেত্রফল, আর হবে ত্রিভুজ ক্ষেত্র ACE এর ক্ষেত্রফল। ACE এর ক্ষেত্রফল। আশা করি সবাই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এখানে একদম সোজা, একদম সহজ একটা পদ্ধতি উল্লেখ করা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলের সূত্রটা একটু মনে করি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে হাফ আসলো সূত্রানুযায়ী সমান্তরাল বাহু, AB একটি সমান্তরাল বাহু, AB এবং CD সমান্তরাল বাহু। তাহলে সমান্তরাল বাহু দুটির যোগফল হবে AB প্লাস DE। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। আমরা এখানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলবো। এটি সমান্তরাল, এই দুটি বাহু সমান্তরাল, তাদের মধ্যবর্তী দূরত্ব হলো BD। তাহলে এখানে লিখলাম BD ইকুয়াল টু ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটি ছিল C। তাহলে হাফ ইন্টু AC, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার CDE ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু AC, হাফ ইন্টু AC, কারণ ভূমি ইন্টু উচ্চতা। আবার ACE যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন প্রশ্ন আসবে কোনটি ভূমি এবং কোনটি উচ্চতা হবে। দেখো, এখানে যে ত্রিভুজটা আছে ACE, এই সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণের যে বিপরীত বাহু আছে সেটি হলো অতিভুজ। দ্যাট মিনস এখানে AEটা হলো অতিভুজ। AE যদি অতিভুজ হয় তাহলে হয় এটি লম্ব হবে, নয়তো ভূমি হবে, আর না হয়তো এটি লম্ব বা ভূমি হবে। যেহেতু একটি লম্ব আর একটি ভূমি, লম্ব ভূমি আমাদের কোনটা লম্ব কোনটা ভূমি সেটা আলাদা করার দরকার নেই বলেছি প্রথমেই, সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি B.B। একদম পরিষ্কার, একদম সোজা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা এটি সমাধান করে নিই। এবার আমাদের আর চিত্রের দিকে তাকাতে হবে না, এবার শুধু আমরা প্রমাণ করলেই চলবে। দেখো, এখানে AB এর যে মানটা ছিল
এবির মান ছিল সি প্লাস ডিই এর মান ছিল এ, বিডি, সরি চিত্রটা দরকার হয়েছে, আমি আবার একটু সংক্ষিপ্ত এঁকে নিচ্ছি। এটি ছিল সি, এটি ছিল এ, এটি সি ছিল, এটি এ, আর এই দুটি বিবি। এখন দেখো হাফ ইন্টু এবি, এ বি সি, সরি সি ডি ই, এবি, এবির মান ছিল সি, ডিই, ডিই এটির মান ছিল এ, আর বিডি, বিডি দেখো বিডি হবে এ প্লাস সি, এ প্লাস সি, এটা হবে বিডি। আর বাকি মানগুলো ওখানে বসানো আছে, সেজন্য চিত্রটা আর দরকার নেই। তাহলে এখানে দেখো সবগুলো থেকে যদি আমি হাফ কমন নিয়ে নেই, তাহলে হবে এসি প্লাস বি স্কোয়ার। এই পাশে একটি হাফ আছে, এই পাশে একটি হাফ আছে। আমি যদি উভয় পক্ষ থেকে হাফ বাদ দিয়ে দিই, তাহলে এখানে হবে এ প্লাস সি এবং এ প্লাস সি, আর ওখানে হবে হাফ যদি বাদ দিয়ে দিই, তাহলে হবে 2ac প্লাস বি স্কোয়ার, 2ac প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমি যদি এটি এ প্লাস সি দুইবার আছে, তাহলে আমি এটাকে এ প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি, আর এখানে লিখতে পারি 2ac প্লাস বি স্কোয়ার, 2ac প্লাস বি স্কোয়ার। এখন এটিতে যদি তুমি বীজগণিতের সূত্র প্রয়োগ করো, তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা তুমি সেখানে ভাঙাতে পারবে। তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ac প্লাস বি স্কোয়ার। এখন একটু খেয়াল করলে দেখো, এই পাশ থেকে যদি আমি 2ac-টা এই পাশে নিয়ে যাই, তাহলে 2ac একটা প্লাস হবে আর একটি মাইনাস হবে, সেক্ষেত্রে এটি কাটা যাবে, বাদ যাবে। তাহলে আমি একটু চেঞ্জ করে নিলাম, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 2ac প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac। আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছ। এখন মাইনাসের 2ac প্লাসের 2ac যদি বাদ দেই, তাহলে থাকে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হবে বি স্কোয়ার। তাহলে দেখো আমি এটিকে যদি লিখতে চাই, তাহলে লিখব এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হবে বি স্কোয়ার। আমি একটু সাজিয়ে লিখলে, বি স্কোয়ারটা যদি আগে লিখি, তাহলে হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। চিত্রটা আবার দরকার হয়েছে, যাই হোক চিত্র ছাড়াই আমরা ইনশাল্লাহ পারবো। এ বি স্কোয়ার, তুমি চিত্রের দিকে একটু খেয়াল করে দেখবে যে এসির মানটা বি স্কোয়ার ছিল, সেজন্য এটি হবে এসি স্কোয়ার। তুমি দেখবে এবির মানটা, আমি এবির মানটা ধরেছিলাম এ, না এবির মানটা ধরেছিলাম সি, সরি, তাহলে এবির মান ধরেছিলাম সি, তাহলে এটা হবে এবি স্কোয়ার। আর এসির সি যেটা, সরি এ যেটা, সেটা ধরেছিলাম বিসি, তোমাদের যদি একটু ঝামেলা মনে হয়, আমি চিত্রটা আরেকবার একটু দেখাচ্ছি। আমাদের চিত্রটা এমন ছিল, মোটামুটি এমন ছিল। এটি ছিল এ বি সি ডি ই, আমি এটাকে ধরেছিলাম এটাকে ধরেছিলাম এ, এটা সমান করে এটা এঁকেছিলাম,
আর এটা সমান করে এটা এঁকেছিলাম। ওকে, এইভাবে চিত্রটি ছিল। তাহলে দেখো এখানে আমি বি স্কোয়ারের পরিবর্তে, আর এটি ছিল বি, এটি বি, পরে আমি এটিও বি পেয়েছি। তাহলে দেখো এখানে বি স্কোয়ারের পরিবর্তে আমি এসি স্কোয়ার বসাতে পারি, এ স্কোয়ারের পরিবর্তে আমি বিসি স্কোয়ার বসাতে পারি, আর সি স্কোয়ারের পরিবর্তে আমি এবি স্কোয়ার বসাতে পারি। এভাবে বসালে আমার বিশেষ নির্বাচনে থেকে যেই নোট রেখেছিলাম সেটির সাথে পুরোপুরিভাবে মিলে গেছে। আশা করি তোমরা পরিষ্কারভাবে বিষয়টি বুঝতে পেরেছ এবং পিথাগোরাসের উপপাদ্য আর ভয়ের কোনো কারণ নেই। এখন থেকে তোমরা পিথাগোরাসের উপপাদ্যটি ভালোভাবে বুঝবে এবং এই সংক্রান্ত যত সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আল্লাহ হাফিজ।